অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীতে বিক্ষিপ্ত সংঘর্ষ। নির্বাচন কমিশনে বিএনপি প্রতিনিধি দল বললেন, সব দল একমত হলেও সংবিধান সংশোধন সম্ভব নয়। সব দলের অংশগ্রহণ ছাড়া আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য করা কঠিন হবে, এরশাদের সাথে দেখা করে বললেন মার্কিন রাষ্ট্রদূত। এবং উপদেষ্টারা মনে করেন, রাজনৈতিক সংকট সমাধানে নতুন আলোর দেখা পাওয়া খুবই জটিল। আসসালামু আলাইকুম। আর টিভির মধ্যরাতের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শারমিন স্বপ্না। শুনছিলেন আশিয়ান সিটির সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ ও মালিবাগ এলাকায়। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় মহাজোটের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। শরীফুদ্দিন লিমন ও এনামুল হককে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল ইসলাম সবুজ। ভোর থেকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ অফিসের চারদিকের রাস্তা পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে রাখে। অবরোধ সমর্থকদের কোনো মিছিল ব্যারিকেডের বাইরে বের হতে দেওয়া হয়নি। সকাল 10:15টার দিকে আওয়ামী লীগ মিছিল নিয়ে ব্যারিকেডের বাইরে যেতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। কিছু সময় বিরতি নিয়ে আরেক দফা ধাওয়া পাল্টা দেওয়া হয়। সংঘর্ষে আহত নেতাকর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে। মালিবাগে বেলা 12:15টার দিকে অবরোধের সমর্থনে মিছিল বের হলে মিছিলকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আর অবরোধ সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করে ইট পাটকেল। বিনা উস্কানিতে বিনা বাধায় হঠাৎ করে 3 দিক থেকে পুলিশ অতর্কিত হামলা করলো। হামলা করে আমাদের কর্মী নেতা প্রত্যেকে আহত করছে। প্রায় 50 জন লোক তখনই আহত হয়ে গেছে। এই হামলা মামলা দিয়ে এই আন্দোলন দমানো যাবে না। এই এখন এক দফার আন্দোলন শুরু হয়েছে। এক দফা এক দাবি, ইয়াজউদ্দিন তুই কখন যাবি? সংঘর্ষের পর অবরোধ সমর্থকরা বঙ্গবন্ধু এভিনিউতে আবারও জড়ো হয়ে ব্যারিকেডের মধ্যে দফায় দফায় মিছিল এবং সমাবেশ করে। বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ জোটের কেন্দ্রীয় নেতারা। অবরোধের সমর্থনে মহাজোট রোববার পল্টন, মুক্তাঙ্গন এবং 0 পয়েন্ট এলাকায় মিছিল সমাবেশ করলেও সোমবার পুলিশ এসব এলাকায় কাউকেই জড়ো হতে দেয়নি। পুলিশের বাধা উপেক্ষা করে রাসেল স্কোয়ারেও সকালে অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে মহাজোট। এক পর্যায়ে এখানেও অবরোধ সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। রফিকুল ইসলাম সবুজ, RTV, ঢাকা।
বিএনপি নেতারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচনের তারিখ নিয়ে উপদেষ্টাদের বক্তব্য ঠিক না। সব দল একমত হলেও সংবিধান সংশোধন করা সম্ভব নয়। সোমবার ভারপ্রাপ্ত সিইসির সাথে বিএনপির একটি প্রতিনিধি দল দেখা করার পর দলের নেতারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন মাহমুদ হাসান। নবম জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 13 দিন বাকি। বিকেলে 4 দলীয় জোটের পক্ষ থেকে বিএনপি সহসভাপতি এম কে আনোয়ারের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করেন ভারপ্রাপ্ত সিইসি সহ কমিশনের অন্যান্য সদস্যদের সাথে। প্রায় 1 ঘন্টার বৈঠকে বিএনপি নেতারা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন কমিশনের সাথে। 90 দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতার কথা জানান তারা। বৈঠকের পর সাংবাদিকদের কাছে নির্বাচনের তারিখ নিয়ে উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করেন 4 দলীয় জোট নেতারা। উপদেষ্টা কি বলেছেন না বলে তার সম্পর্কে আমার মন্তব্য করা উচিত হবে না। তবে যদি এই কথাই বলে থেকে থাকেন তাহলে এটা ঠিক বলেননি বলে আমি মনে করি। কারণ সব দল একত্র হলেই সংবিধান বদলে যাবে না। এবং আপনার দেখেছেন কালকে সংবাদ সম্মেলনে আনন্দ দেখিয়েছেন যে 2001 সালের 12 এপ্রিলে জাতীয় সংসদের এক ভাষণে তৎকালীন প্রধানমন্ত্রী কি বলেছিলেন? তিনি বলেছেন 90 দিনের মধ্যে অবশ্যই নির্বাচন হইতে হবে, এর কোনো ব্যতিক্রম করা সম্ভব নয়, এই কথা তিনি বলেছেন। সব দল একমত হলেও সংবিধান সংশোধন সম্ভব নয় বলে মন্তব্য করে জোট নেতারা বলেন নির্বাচনের গ্রহণযোগ্যতা জনগণের কাছে, কোনো দলের কাছে না। আমাদের দেশে একটা সংবিধান আছে যেটা দেশের সর্বোচ্চ আইন, যেটা একমাত্র জাতীয় সংসদ ছাড়া আর কারো পক্ষে কোনো তার সংশোধন করা সম্ভব নয়। এই সংবিধান অনুযায়ী আপনার 90 দিনের মধ্যে নির্বাচন করা ছাড়া কোনো গত্যন্তর নাই। সকল দলের অংশগ্রহণ করা অবশ্যই সকল দলের অংশগ্রহণ করা কাম্য উচিত, এবং তাহলে নির্বাচন অত্যন্ত আরো সম্পূর্ণভাবে অর্থবহ হতো। কিন্তু সম্পূর্ণভাবে না হলেও এখন নির্বাচন করা না করা ছাড়া তো কোনো উপায় নেই। আর যারা এখন নির্বাচনে আসছেন না তারা তো আপনার নির্বাচনে তাদের মনোনয়নপত্র দাখিল করলেন, মনোনয়নপত্র বাছাই পর্যন্ত তারা অপেক্ষা করলেন, এবং মনোনয়নপত্র যেদিন প্রত্যাহার করা হবে সেই দিন হঠাৎ করে তারা দেখলেন যে এক ব্যক্তির মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে, যার উপরে তারা সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিলেন। তখন তাদের সমস্ত পরিস্থিতি বদলে গেল। 4 দলীয় জোটের নেতাদের সাথে বৈঠকের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি কমিশনের কেউ। আর 2 সপ্তাহের কম সময় বাকি থাকলেও এখনো পর্যন্ত কটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে তা জানাতে পারেনি কমিশন। নির্বাচনী বাজেটও চূড়ান্ত হয়নি। মাহমুদ হাসান, RTV, ঢাকা। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী 22 জানুয়ারি নির্বাচন হতে হবে। নির্ধারিত 90 দিনের বাইরে নির্বাচনের কোনো সুযোগ নেই। 2001 সালে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদে দেয়া এক বক্তৃতায়ও এই বিষয়টিকে তুলে ধরেছিলেন। গতকাল সন্ধ্যায় হাওয়া ভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান একথা বলেন। লুৎফর রহমানের রিপোর্ট। সংসদ যদি ভেঙে দেওয়া হয় তো 90 দিনের মধ্যে সেই সংসদের নির্বাচন হতেই হবে। আমাদের পবিত্র সংবিধানে কথাই বলা আছে যে ওই সংসদ নির্বাচন যে কোনো পরিস্থিতি হোক 90 দিনের মধ্যে হতেই হবে। উপনির্বাচনের ক্ষেত্রে দৈব দুর্বিপাকে নির্বাচন পিছাতে পারে বা আগাতে পারে বা ওই 90 দিনের পরে নিতে পারে, কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমাদের পবিত্র সংবিধানে স্পষ্ট লেখা যে 90 দিনের মধ্যে যে কোনো ভাবে হোক নির্বাচন হতেই হবে। 2001 সালে 12 এপ্রিল সংসদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া বক্তব্যটি দেখে নজরুল ইসলাম খান বলেন, 4 দল ক্ষমতা ছাড়ার পর থেকেই 14 দল নানা অজুহাতে আন্দোলনের নামে দেশবাসীকে জিম্মি করে রেখেছে। আর এখন 14 দল নেতা ও তাদের সমর্থক কিছু আইনজীবী সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠিয়ে নির্ধারিত 90 দিনের পরও নির্বাচন করা সম্ভব বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন। অথচ 6 বছর আগে তাদেরই নেত্রী বিষয়টিকে জাতির কাছে স্পষ্ট করে দিয়েছেন। তিনি মহা ঐক্যজোট নেত্রীকে তার বক্তব্যে অটল থাকার আহ্বান জানান। 3 বার এই শব্দটা উনি ব্যবহার করেছেন, হতেই হবে। আমরা অনুরোধ করব যে উনি সত্য কথা বলেছেন বলে উনি সেখানেই থাকবেন, আর যাতে এই 90 দিনের মধ্যে নির্বাচন হয় সে ব্যাপারে সহযোগিতা করবেন। লুৎফর রহমান, RTV, ঢাকা। আগামী 22 জানুয়ারি নির্বাচন প্রতিহত করার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে প্রতিরোধ কমিটি গঠন করার ঘোষণা দিয়েছে মহাজোট। গতকাল সন্ধ্যায় মহাজোটের সমন্বয়ক আব্দুল জলিলের গুলশানের বাসভবনে প্রেস ব্রিফিং এ তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, যে কোনো মূল্যে আগামী নির্বাচন ঠেকানো হবে। নাফিজাদুল্লাহর রিপোর্ট। দুদিনের অবরোধ শেষে মহাজোটের নেতারা এ বৈঠকে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান উপদেষ্টার অধীনে কোনোভাবেই নিরপেক্ষ ও নির্দলীয় নির্বাচন হওয়া সম্ভব নয় বলে বৈঠকে জানানো হয়। ইয়াজুদ্দিন বহত্যাগের সঙ্গে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে আমাদের যে দাবিগুলো আমরা করেছি, যে পরিবেশ সৃষ্টি করবে সেই দাবি আদায়ের জন্য এই বঙ্গভবন ঘেরাও কর্মসূচিকে সামনে নিয়ে যদি কোনো নির্যাতন, কোনো অত্যাচার করা হয় বা কোনো গ্রেপ্তার করা হয়, তার প্রতিরোধ করতে গিয়ে যদি কোনো ঘটনা ঘটে, তার জন্য দায়ী আপনাদেরকে দায়িত্ব বহন করতে হবে। উপদেষ্টারা মহাজোটের নেতাদের সাথে দেখা করতে চেয়েছেন কিনা তা জানতে চাওয়া হয় আব্দুল জলিলের কাছে। He is bluffing. He is telling lie. Nobody contacted me. Nobody contacted me. If he says that he could try to contact me, he is a liar. আগামী 10 জানুয়ারি পল্টন ময়দানে মহাজোটের সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলেও জানান দলের সমন্বয়ক। আগামী 10 তারিখে আমাদের ঐতিহাসিক জনসভা থেকে জননেত্রী শেখ হাসিনা আমাদের এই মহাজোটের পক্ষ থেকে পরবর্তী লাগাতার কর্মসূচি ঘোষণা করবেন 22 তারিখ পর্যন্ত। ভোট প্রতিরোধ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হচ্ছে গোটা বাংলাদেশের সকল মহাজোটভুক্ত যারা ক্যান্ডিডেট আছেন তারা ওই যে সব কেন্দ্র আছে সেই সব কেন্দ্রে আপনারা অবিলম্বে আপনার ভোট প্রতিরোধ কমিটি গঠন করা শুরু করবেন। RTV ঢাকা। সকল দলের অংশগ্রহণ ছাড়া একপেশে নির্বাচনের স্বীকৃতি দেওয়া কঠিন হবে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এবিউটিনিস। তিনি বলেন, সংকটময় রাজনৈতিক অবস্থা কাটিয়ে উঠতে প্রধান রাজনৈতিক দলগুলোকেই এগিয়ে আসতে হবে। সোমবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে দেখা করার পর বিউটিনিস এসব মন্তব্য করেন। আরো জানাচ্ছেন নুরি আলম। জাতীয় পার্টির চেয়ারম্যানের চায়ের দাওয়াতে তার বাসভবন প্রেসিডেন্ট পার্কে বিউটিনিস আসেন বিকেল 4টায়। ঘণ্টাব্যাপী আলোচনা করেন সাবেক রাষ্ট্রপতি এরশাদের সাথে। তাদের আলোচনায় উঠে আসে রাজনৈতিক সংকট সহ নানা বিষয়। বৈঠক শেষে সংকটময় রাজনীতির ব্যাপারে তার মনোভাব ব্যক্ত করেন বিউটিনিস। We would have difficulty finding an election, a one-sided election, credible. We continue to urge the parties to come to some political solution. I continue to think that this is a political problem, not necessarily a legal one. And I think that if there were the political will to come to some agreement, then I think we could have an election in which the major parties participated. সবাই মিলে আলোচনা করে কি করে সলিউশন করা যায় তার পথ খুঁজে বের করা উচিত। তবে এক পার্টি ইলেকশন তারা গ্রহণ করবে না, এটা বলছে তারা। আপনি কি বলেছেন? মতামত বিনিময় করলাম আমরা তো মনে এক পার্টি ইলেকশন তো কোনো অর্থ নেই। ওয়ার্ল্ড কমিটি নট অ্যাকসেপ্টেড, ইট উইল নট সলভ দি পলিটিক্যাল প্রবলেম। আমাদের যে পলিটিক্যাল পয়েন্টের সলিউশন তো হলো না। তবে সংকট কাটিয়ে উঠতে সব দলকেই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। এরপর এরশাদের সাথে দেখা করতে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিভেন ফ্রাইং এবং জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মাইকে। নুরি আলম, RTV, ঢাকা। চলমান রাজনৈতিক সংকট সমাধানে নতুন আলোর দেখা পাওয়া খুবই জটিল বলে মনে করেন উপদেষ্টা ধীরাজ কুমার নাথ ও এম আজিজুল হক। তবে তারা বলেছেন, সমস্যার সমাধানে উপদেষ্টাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এখন দরকার রাজনৈতিক দলগুলোর সমঝোতা। উপদেষ্টাদের নিজস্ব উদ্যোগের সমস্যা সমাধানের চেষ্টা চললেও সোমবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক ডাকা হয়নি। তৌহিদুল ইসলামের রিপোর্ট। মহাজোটকে নির্বাচনে ফিরিয়ে আনতে রোববার থেকে চেষ্টা তদবির শুরু করেন কয়েকজন উপদেষ্টা। এরই অংশ হিসেবে তারা বৈঠক করেন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে। উপদেষ্টারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের কাছেও সময় চেয়ে রেখেছেন বলে জানালেন উপদেষ্টা এম আজিজুল হক। তবে এই উদ্যোগের সফলতা নিয়ে সন্দিহান তারা। উপদেষ্টারা বলছেন, রাজনৈতিক জোটগুলো সমঝোতায় পৌঁছে বর্তমান সমস্যার সমাধান করতে পারে, এছাড়া অন্য কোনো উপায় নেই। রাজনৈতিক দল যদি মনে করে তাহলে হয়তো সেই সংবিধানেরও যদি প্রতিবন্ধকতা থাকে বা কোনো সেটাকে অতিক্রান্ত করা সম্ভব। সময় এবং প্রেক্ষিত একটু ভিন্ন। সময়ের একটা স্বল্পতা এবং সময়ের যে বাধা ধরা হয়ে গেছে, এর মধ্যে কোনো ওয়ে আউট বা নতুন আলোর সন্ধান পাওয়া একটু জটিল হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক সংকটের থেকে উত্তরণের সমাধান বের করতে হবে। প্রতি সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুর পর্যন্ত বৈঠকের ব্যাপারে উপদেষ্টাদের কিছু জানানো হয়নি। কাউন্সিল অফ অ্যাডভাইজার্স বা কাউন্সিল অফ মিনিস্টার্স এর
সাপ্তাহিক বৈঠকটা আয়োজন করেন মন্ত্রী পরিষদ বিভাগ থেকে। আমি তো সারাদিন আজকে অফিসে থাকবো, সন্ধ্যা পর্যন্ত অফিসে থাকবো, যে কোনো ডাক আসে আমি চলে যাবো। আজকে হলো সোমবার, হওয়া উচিত ছিল। ক্যাবিনেট সেক্রেটারিকে আমি জিজ্ঞাসা করবো। 22 জানুয়ারি একটি একতরফা নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দেয় এর দায় দায়িত্ব এড়াতে পদত্যাগের মতো কোনো সিদ্ধান্ত নেবেন কিনা এই প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি উপদেষ্টারা। এই কথা বলার এখনো সময় আছে। যেখানে কয়েকজন নাম আছে, আমি মাহবুব ভাইকে বললাম যে আপনার অমৃত বচনে আপনার নাম দেখলাম, আপনি বলেন। সেটা সময় আসলে রিসিভ হবো, সে সময় বলে দেবে, সময় যখন সময় আসবে সময় বলে দেবে। সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টারা বললেন, রাজনৈতিক দলগুলোর সহায়তা ছাড়া তত্ত্বাবধায়ক সরকার অসহায়। এই ব্যবস্থার প্রবর্তক ও রাজনৈতিক নেতারা, তাই সব দলের উচিত তত্ত্বাবধায়ক সরকারকে সহায়তা করা। তৌহিদুল ইসলাম, RTV, ঢাকা। মহাজোট নির্বাচনে অংশ না নিলে অনেক দেশীয় পর্যবেক্ষক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণে অংশ নাও নিতে পারে। সীমিত পরিসরে কিছু সংগঠন পর্যবেক্ষকদের চিন্তাভাবনা করলেও পর্যাপ্ত নিরাপত্তা না পেলে তারাও নির্বাচনে পর্যবেক্ষক দেবে না। হামিদুল হকের রিপোর্ট। নির্বাচনের ফলাফল মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা। ফলাফলের গ্রহণযোগ্যতা অনেকাংশেই নির্ভর করে তাদের মূল্যায়নের উপর। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষকরা নবম জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষণের কাজ শুরু করে অনেক আগেই। মহাজোট নির্বাচন বর্জনের ঘোষণায় পর্যবেক্ষকদের সব উৎসাহে ভাটা পড়েছে। আমরা এটাকে মনে করছি যে এটা একটা অবস্থায়, যে অবস্থায় আমরা যদি 1,68,000 মনিটর আগের মতো বা অবজারভার আমরা যদি ডিপ্লয় করি, সেটা হয়তো যুক্তিসঙ্গত হবে না, এবং সেটার পিছনে যে অর্থ ব্যয় হবে সেটাকে আমরা যৌক্তিকভাবে সেটাকে দাঁড় করাতে পারবো না। যদি মেজর যে পলিটিক্যাল পার্টিস তারা যদি ইলেকশনে আলটিমেটলি না আসে, তাহলে আমরা চিন্তা করছি যে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ যে 1,68,000 অবজারভার ডিপ্লয় করার কথা চিন্তা করেছিল সেটা করবে না। দাতাদের টাকাকে হালাল করতে অনেক প্রতিষ্ঠান দায়সারাভাবে সীমিত পরিসরে পর্যবেক্ষক পাঠানোর চিন্তাভাবনা করলেও পর্যাপ্ত নিরাপত্তা না পেলে পর্যবেক্ষক পাঠাবে না তারা। একটা ইলেকশন যখন সামনে আসছে, তো সেখানে সম্পূর্ণ এই নন পার্টিসিপেটরি ইলেকশনে আমাদের তেমন উৎসাহ না থাকলে মনে হয় খুবই সীমিত আকারে ভোটার টার্ন আপটা কেমন হচ্ছে, শুধু এইটুকুই আমরা দেখব বলে চিন্তা ভাবনা করছি। এমন যদি অবস্থা হয় যে আমাদের কোনো অবজারভারদের কোনো রকমই নিরাপত্তার একটু ব্যত্যয় হচ্ছে, তাহলে কিন্তু আমরা তাদের ইলেকশন অবজারভেশন করতে দেব না। বিদেশি পর্যবেক্ষকরা এখনো নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করছেন। দ্রুত রাজনৈতিক সংকটের সমাধান না হলে 2-1 দিনের মধ্যেই তারা একটি সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। হামিদুল হক, RTV, ঢাকা। সংবাদে বিরতি নিচ্ছি, আর বিরতির পর থাকবে জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি শুরু। আবারও স্বাগত RTVর মধ্যরাতের সংবাদের সঙ্গে আছে আমি শারমিন স্বপ্না। রাজধানীর গুলশানে গৃহায়ন ও গণপূর্ত সচিব SM জাফরুল্লাহর বাসভবনে বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাত পরিচয়ের কিছু যুবক। এতে কেউ হতাহত হয়নি। বাড়ির কেয়ারটেকার জানান, সোমবার সন্ধ্যায় মোটরসাইকেল দুই যুবক সচিবের 157 নম্বর বাসভবন লক্ষ্য করে পরপর 2টি হাত বোমা নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। অবরোধের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী। যোগাযোগের বিভিন্ন পথ অবরুদ্ধ থাকার সড়ক, রেল ও নৌপথে যানবাহন চলাচল ছিল খুবই কম। কমে গেছে যাত্রীর সংখ্যাও। সায়দাবাদ, কমলাপুর ও সদরঘাট ঘুরে এসে রিপোর্ট করছেন আক্তার হোসেন। অবরোধের কারণে কমলাপুর রেল স্টেশনের চিত্র ছিল এমনই। যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় টিকিট কাউন্টারগুলো অনেকটাই ফাঁকা। টিকিট বিক্রেতার মুখে ছিল চলমান রাজনীতির হতাশার সুর। রাজা তো ঠিক নাই, কাজেই মানুষের এই জন্যই
রাজ্য ঠিক থাকবে কেমন করে? আগের তুলনায় এখন টিকিট অনেকটা কম। এরপরও থেমে নেই জীবন, যাত্রীদের প্রতীক্ষা কাঙ্ক্ষিত ট্রেনের। সমস্যা হয়েছে ওই ভাড়া লাগছে বইটা কেন আমার 100 টাকার জায়গা 800 টাকা লাগছে। গাড়ি ঘোড়া বন্ধ, কেনাকাটা বন্ধ, ইনকাম বন্ধ, খাবে কি করে মানুষে? ঢাকা নর্থ বেঙ্গলের দিকে ট্রেন যাত্রা সমস্যা হচ্ছে, ওদিকে ট্রেন আসতেছে না, যাচ্ছে না। তবে কালকে আসে নাই, আজকে একতা ট্রেনটা আসছে। একই চেহারা ছিল সাদাবাদ বাস টার্মিনালের। অবরোধের কারণে আটকা পড়েছে শত শত বাস। এর ফলে বিকল্প পথ বেছে নিয়েছেন কোন কোন যাত্রী। টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থাও ছিল কঠোর। আমি যাচ্ছি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, আজকে আমার বাগনির বার্থডে, তাই আনন্দ করতে যাচ্ছিলাম, কিন্তু দেখি যে 5টার পরে গাড়ি ছাড়বে, এর আগে ছাড়বে না। অবরোধের মাঝেও ভোর থেকে বেশ কয়েকটি লঞ্চ নোঙর করেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম। যাত্রীরা জানান, অবরোধে নয়, তীব্র কুয়াশায় মাঝ নদীতে আটকে যায় লঞ্চ। এর ফলে গন্তব্য পৌঁছতে বিলম্ব হয়। কুয়াশার জন্য একটা সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে কালকে লঞ্চ এখান থেকে আজকে ছাড়লে মুন্সিগঞ্জ যায় আটকে যায়, সেখানে বসে থাকতে হয় 4-5 ঘন্টা বসে থাকতে হয়। সেখান থেকে 4-5 ঘন্টা কুয়াশার পরে ছাড়তে হয়। মনে করেন আপনার ছেড়ে যাতে প্যাসেঞ্জার, যে প্যাসেঞ্জার ওখানে 2টায় পৌঁছাবে, সে প্যাসেঞ্জার 3টা, 2:30, 2টায় পৌঁছাইতেছে। লঞ্চ মালিকরা জানান, তীব্র কুয়াশা এবং অবরোধের কারণে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গাড়ি চলাচল বন্ধ হতে আমাদের লঞ্চের যাত্রী কম হইতেছে। এই যাত্রী কম, আমাদের তেলের পয়সা আসতেছে না। এই যে আজকে এই লঞ্চটা কত 100 প্যাসেঞ্জার নিয়ে আসি, আমার এটা এভরিডে ট্যাক্স দিতে হয় আপনাকে 786 লোকের ট্যাক্স দিই আমি, যাত্রী বাজি শতখানেক। আজকে আমাদের লোকসান হইতেছে। একদিকে টানা শৈত্য প্রবাহ এবং অন্যদিকে অবরোধ, এর ফলে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যাত্রীদের দাবি, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক সমস্যার সুষ্ঠু সমাধানের পথ খুঁজে বের করা এবং তা দ্রুত বাস্তবায়ন করা। আক্তার হোসেন, RTV, সদরঘাট, ঢাকা। মহা ঐক্যজোটের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জে ও যশোরে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন উদিসা ইসলাম। মহা ঐক্যজোটের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। সাভারের বিভিন্ন পয়েন্ট দিয়ে মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে মহাজোট সমর্থকরা। সেখানে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা একটি মিনিবাসে অগ্নিসংযোগ করে। গাজীপুরের চৌরাস্তা এলাকায় অবরোধকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে, তবে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাটে অবরোধের ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23 জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নরসিংদীতে অবরোধের দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে কেটেছে। বরিশালে দ্বিতীয় দিনেও ব্যাপক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সমাবেশে মহাজোটের পক্ষ থেকে একতরফা নির্বাচনে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দেন নেতারা। যশোরে অবরোধ চলাকালে 3টি বোমা বিস্ফোরণ ঘটলে এলাকা কিছুক্ষণের জন্য অস্থির হয়ে পড়ে। এছাড়া মাগুরা, বাগেরহাট, নাটোর, মেহেরপুর, বান্দরবান, জয়পুরহাট সহ বিভিন্ন জেলায় শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলা সদরে গতকাল দুপক্ষের সংঘর্ষের কারণে 144 ধারা জারি করা হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে কোনো প্রকার আমদানি রপ্তানি হয়নি। মংলা বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। উদিসা ইসলাম, RTV। এবারে খেলার সংবাদ। জিম্বাবুয়ের সাথে চারটি একদিনের ম্যাচে অংশ নিতে 31 জানুয়ারি ঢাকা ছাড়ছে হাবিবুল বাশারের দল। এই সফরের জন্য প্রাথমিক দলের ডাক পাওয়া খেলোয়াড়রা সোমবার মিরপুর স্টেডিয়ামে রিপোর্ট করেছেন কোচ হোয়াটমোরের কাছে। গেল বছরটি জাতীয় ক্রিকেট দলের জন্য সব পাওয়ার একটি বছর হলেও নতুন বছরটি তাদের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং ও পরিশ্রমের বলেই মনে করছেন অধিনায়ক। পুলক মাহমুদের রিপোর্ট। নতুন বছরের শুরুতে আবারও হাবিবুল বাশারদের পথ চলা। 28 ম্যাচের 18টিতে শুধু জয়ই নয়, ব্যক্তিগত নৈপুণ্যেও বাংলাদেশের ক্রিকেটাররা গেল বছরটি আলোকিত করে রেখেছিলেন। এত সব প্রাপ্তি সত্ত্বেও অধিনায়ক বাশার কিন্তু 2007কে চ্যালেঞ্জ গ্রহণের বছর হিসেবেই দেখতে চান। 2007 সালে একটু কঠিন আছে, আমাদের দেশে একটু কঠিন সফর আছে। আমরা অনেকদিন পর টেস্ট ম্যাচ খেলবো, ইন্ডিয়া শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ আছে, ওয়ার্ল্ড কাপ আছে সামনে। তো আমাদের 2000 সালটা আমাদের অনেক চ্যালেঞ্জ নিতে হবে, অনেক পরীক্ষার সম্মুখীন হবো আমরা। তবে আমি আশাবাদী, আমরা টিম হিসেবে যেমন খেলছি
দলের সবাই যে পারফর্ম করছে আমার মধ্যে 2007 সালটা আমরা ভালোই করব। জিম্বাবুয়ে স্কটল্যান্ডের সাথে হোম সিরিজে নিজেদের জয়ের ধারা সামনের দিনগুলোতেও দেখতে চান বাশার, আর তাই বিশ্বকাপ নিয়েও নিজের ভাবনার কথা জানালেন তিনি। ওয়ার্ল্ড কাপের আগে লাস্ট সিরিজ হবে জিম্বাবুয়ের সাপোর্টটা, ডেফিনেটলি চাইবো যে আমরা যে উইনিং হ্যাবিটটা তৈরি করতে পেরেছি এবং যে পারফরমেন্স করছি সবাই মিলে এটা যেন বজায় থাকে। আর ওয়ার্ল্ড কাপে যদি আমরা সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করতে পারি আমার মনে হয় আমাদের খুব ভালো একটা রেজাল্ট হবে। গত 4টি আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের একাদশে সুযোগ পাননি অভিজ্ঞ উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলট। তার পরিবর্তে দায়িত্ব পালন করেছেন তরুণ মুশফিকুর রহিম। সদ্য শেষ হওয়া টি-20 ক্রিকেটে পাইলট নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও ঘরোয়া ক্রিকেট লিগের পারফরমেন্স ও মূল একাদশে স্থান পাওয়ার ব্যাপারটি একটু অন্যরকম ভাবে বিশ্লেষণ করেছেন এই সিনিয়র খেলোয়াড়। ঘরোয়া ক্রিকেটে হয়তো 19-20 হলেও আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা অনেক সময় ওয়াচ করা হয় যে না, এখন নর্মালি আমি যদি বলবো যে আমি সচিন টেন্ডুলকার না, তারপর আমি বলবো যে এখন সচিন টেন্ডুলকার যদি ঘরোয়া ক্রিকেট রান্না করতো সচিন টেন্ডুলকার ক্রিকেট ইন্ডিয়া টিম নেবে না। তো আমার মনে হয় যে এটা আসলে পরীক্ষা না, পরীক্ষাটা আমার মনে হয় যে আমি এখন যদি পরীক্ষা দিই এটা মনে হয় যে পরীক্ষা না, আমার মনে হচ্ছে আমাকে ভালো পারফর্ম করে নিজের কনফিডেন্সটা তৈরি করে ভালো খেলার মানে আমাকে বলবো যে সহযোগিতা করাটা অনেক বড় কথা। পুলক মাহমুদ, RTV, ঢাকা। সংবাদ শেষ করার আগে আশিয়ান সিটির সংবাদ শিরোনামগুলো আরেকবার। অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীতে বিক্ষিপ্ত সংঘর্ষ। নির্বাচন কমিশনে বিএনপি প্রতিনিধি দল বললেন সব দল একমত হলেও সংবিধান সংশোধন সম্ভব নয়। সব দলের অংশগ্রহণ ছাড়া আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য করা কঠিন হবে, এরশাদের সাথে দেখা করে বললেন মার্কিন রাষ্ট্রদূত। এবং উপদেষ্টারা মনে করেন রাজনৈতিক সংকট সমাধানে নতুন আলোর দেখা পাওয়া খুবই জটিল। মধ্যরাতের সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।